আজকে আবার আমি চলে এলাম তোমাদের জন্য আরো একটি বিষয় নিয়ে, আরেকটি টপিকস নিয়ে। আজকে আমি আলোচনা করব হচ্ছে নবম দশম শ্রেণী ভূগোল ও পরিবেশ বিষয়ে। এটা খুব মজার একটা টপিকস, ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তনের কারণ এবং প্রক্রিয়া এবং একটি চিত্রের মাধ্যমে আমরা দেখব কী করে আসলে এই ঋতু পরিবর্তনগুলো আমাদের সংঘটিত হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, চলো আমরা মূল বিষয়ে চলে যাই। আমাদের বিষয় হচ্ছে ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন কেন হয় এই কথা বা কারণ জানার আগে আমাদেরকে, যে আমরা এর আগে টপিক ছিল, এর আগে অধ্যায় দিয়েছি যে পৃথিবীর দুটো গতি, একটা আর্নিক গতি, একটা বার্ষিক গতি। আর্নিক গতি হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষের উপর পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, সেটা হচ্ছে পৃথিবীর আর্নিক গতি। এবং বার্ষিক গতি হচ্ছে যে পৃথিবী সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করছে তার আপন কক্ষপথে। অর্থাৎ আর্নিক গতি হচ্ছে সে তার আপন অক্ষের উপর যে সে ঘুরছে এবং তার পাশাপাশি সে সূর্যের চারদিকে কক্ষপথে আবর্তন করছে। এখন এই আবর্তনের ফলেই কিন্তু মূলত ঋতু পরিবর্তন হয়ে থাকে। আমরা যদি ঋতু পরিবর্তনের কারণ বলে থাকি, আমরা বইতে দেখেছি ঋতু পরিবর্তনের 5টি কারণ আমরা দেখেছি। আসলে মূলত ঋতু পরিবর্তনের প্রধান আসলে কারণ হচ্ছে 3টি। তার মধ্যে হচ্ছে যে পৃথিবীর আকৃতি, 1 নম্বর পৃথিবীর আকৃতি। আমরা জানি পৃথিবী গোল এবং পৃথিবী কিন্তু সমান নয়। পৃথিবীর আকৃতি অভিগোলক, মানে কিছুটা পেটে মাঝখানে কিছুটা স্ফীত, দিক বা নিচের দিক থেকে একটু চাপানো। তো যার কারণে সূর্যরশ্মি যখন পৃথিবীতে পৌঁছে তখন সব অংশে সমানভাবে সূর্যরশ্মি পৌঁছায় না, যার কারণে বা অনেক সময় পৃথিবীর সব জায়গায় একই সাথে সেখানে একই সমান তাপ, সূর্যরশ্মি বা সূর্যের তাপ পৌঁছায় না, যার কারণে দেখা যাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন রকমের ঋতু অনুভূত হয়। এরপরে হচ্ছে কক্ষপথ, পৃথিবীর কক্ষপথ। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার সময় যে পথটা পরিভ্রমণ করে তাকে তার আপন কক্ষপথ বলে। সেই কক্ষপথটা কিন্তু একদম সবসময় যে সমদূরত্ব থাকে সেরকম না। কখনো পৃথিবী ঘোরার সময় সূর্যের একটু কাছে চলে যায়, আবার কখনো দূরে চলে যায়, যার ফলে সূর্যের তাপ আসার ক্ষেত্রে তারতম্য ঘটে এবং সেখান থেকেই কিন্তু ঋতু বিভিন্নতা দেখা দেয়। এরপরে হচ্ছে পৃথিবীর অক্ষ। পৃথিবী তার নিজ অক্ষের উপর একজন অক্ষ বলতে পৃথিবী তার নিজ অক্ষের উপর কিন্তু দাঁড়িয়ে আছে। কিন্তু এই কথা, পৃথিবী নিজ অক্ষের উপর দাঁড়িয়ে থাকলেও কিন্তু সে কিন্তু 66.5 ডিগ্রি হেলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। ফলে দেখা যাচ্ছে সে সোজাভাবে না থেকে একটু তার কক্ষতলে 66.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, যার কারণে পৃথিবীর উত্তর গোলার্ধটা কখনো সূর্যের খুব কাছাকাছি চলে আসে, আবার দক্ষিণ গোলার্ধটা কখনো খুব কাছাকাছি চলে আসে, সূর্যের কাছাকাছি চলে যায়। এইভাবে এই কারণেও কিন্তু ঋতুর বিভিন্নতা দেখা দেয়। এখন আমরা মূলত এই 3টে কারণেই বলতে পারি যে পৃথিবীর ঋতু মানে বিভিন্ন ধরনের ঋতু কেন অনুভূত হয়। এখন ঋতু সারা পৃথিবীব্যাপী আসলে ঋতু বলতে কিন্তু চারটি ঋতু বোঝায়। আমরা যদিও ষড় ঋতুর দেশ, কিন্তু পৃথিবীতে 4টি ঋতু আছে সাধারণত। সেগুলো হচ্ছে গ্রীষ্মকাল, তারপর হচ্ছে শরৎকাল, তারপর হচ্ছে শীতকাল এবং বসন্তকাল। ঋতুগুলোর নাম জেনে নেই। প্রথম হচ্ছে গ্রীষ্মকাল। আসলে এই যে গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল, বসন্তকাল, এই কালগুলোর সাথে কিন্তু সূর্যরশ্মি পৌঁছানো বা সূর্যের তাপের
তারতম্য বা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই যে গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য অনেক বড় হয়, ফলে পৃথিবীর যে অংশ সূর্যের কাছাকাছি থাকে সেখানে গ্রীষ্মকাল মানেই সেখানে সেদিকটা সূর্যের দিকে ঝুঁকে আছে এবং সেখানে কি হয়, দিন বড় হয়। যেহেতু দিন বড় হয় সেখানে সূর্যের তাপ অনেকক্ষণ সেখানে সূর্যের তাপ উত্তপ্ত হয় এবং সেখানে গ্রীষ্ম কাল বিরাজ করে। এবং পৃথিবী তার আপন কক্ষপথে যখন সূর্যের চারদিকে ঘুরে তখন দেখা যায় যে তার কখনো কখনো তার দোল গোলার্ধ খুব বেশি দূরে থাকে না, সূর্যের সমদূরত্বে থাকে। তখন দেখা যায় যে এক গোলার্ধে শরৎকাল হচ্ছে মানে খুব শীতল খুব গরম না, আবার আরেক গোলার্ধ হচ্ছে বসন্তকাল, এরকম করে। আর এই গোলার্ধটা আসলে যে অংশটা বা গোলার্ধটা সূর্য থেকে একটু দূরে থাকে অপর দিকে থাকে সেখানে কিন্তু শীতকাল হয়, যেহেতু এখানে সূর্যের আলো কম পৌঁছায়, দিনের দৈর্ঘ্য ছোট হয়। তো শিক্ষার্থীরা চলো আমরা এই বিষয়টাকে একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আসলে এই বিষয়গুলো কি করে হয়। চিত্রের মাধ্যমে বোঝালে হয়তো বা বিষয়টা আরো বেশি সহজ হবে। আমরা তো শিক্ষার্থীরা চলো আমরা এই বিষয়টাকে একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আসলে এই বিষয়গুলো কি করে হয়। চিত্রের মাধ্যমে বোঝালে হয়তো বা বিষয়টা আরো বেশি সহজ হবে। আমরা এখানে একটা চিত্র পেয়েছি, দেখো সূর্য, আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, সূর্য একটি নক্ষত্র, এই সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে। এখন আমি পৃথিবী এঁকে নিচ্ছি একটু, তাহলে পৃথিবী কোন অবস্থানে থাকে সেটা জানার জন্য আসলে পৃথিবীগুলো এই চারটা ঋতুতে পৃথিবী কি কি অবস্থানে থাকে সেটা জানার জন্য আমরা এখানে পৃথিবীটাকে একটু এঁকে নিলাম। এর আগে আমি বলেছি যে পৃথিবী সূর্যের চারদিকে যখন আবর্তন করে তখন সে ৬৬০ ডিগ্রি ধরে সূর্যের চারদিকে আবর্তন করে। তাই পৃথিবী কিন্তু আমি দেখাচ্ছি দেখো পৃথিবী এখানে কিন্তু ৬৬০ ডিগ্রি ধরে সূর্যের দিকে সূর্যের চারপাশে ঘুরছে, যার কারণে দেখা যায় যে কখনো কখনো পৃথিবী সূর্যের কোনো অংশ কোনো সূর্যের কাছাকাছি চলে আসে, আবার কখনো এখন দূরে চলে যায়। এখন আমরা এখানে পৃথিবীর চারটি অবস্থান দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা যদি এই অবস্থানটাকে যদি চারটা তারিখের মাধ্যমে বিশ্লেষণ করি তাহলে আমরা বিষয়টা আরো বেশি আমাদের কাছে সহজ হবে। আমি এখানে ২১শে মার্চ হচ্ছে ২১শে মার্চ পৃথিবীর অবস্থান, তারপর হচ্ছে ২১শে জুন, তেইশে সেপ্টেম্বর, তারপর হচ্ছে ২২শে ডিসেম্বর। এই আমরা যদি দেখতে পাই, প্রথমে শুরু করবো ২১শে মার্চ। ২১শে মার্চে পৃথিবী যখন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে আমরা দেখতে পাচ্ছি আপন কক্ষপথ। আমি এর আগে বলেছি যে পৃথিবী সূর্যের চারদিকে ঋতু পরিবর্তনের আরো একটা কারণ হচ্ছে পৃথিবী যে কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরে সেটা কিন্তু উপবৃত্তাকার, মানে পুরোপুরি গোল না, কখনো কাছে চলে যাচ্ছে কখনো একটু দূরে। একটু দেখার চেষ্টা করেছি এখানে সাধারণ চিত্রের মাধ্যমে, দেখা যাচ্ছে ২১শে মার্চ পৃথিবী ঘুরতে ঘুরতে পৃথিবী এমন একটা অবস্থানে আসে যে পৃথিবীর দোনো গোলার্ধ সূর্য থেকে সমদূরত্বে অবস্থান করে এবং এখানে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটো জায়গাতেই দিন রাত্রি সমান হয়।
যেহেতু সূর্যের তাপ সমান হারে দুটো গোলার্ধে পড়ছে, তাই 21শে মার্চ উত্তর গোলার্ধে বসন্ত এবং দক্ষিণ গোলার্ধে হচ্ছে শরৎকাল। অর্থাৎ 21শে মার্চ পৃথিবী তার কক্ষপথে সূর্যের চারদিকে ঘোরার সময় এমন এক অবস্থানে আসে তখন তার দোনো গোলার্ধ সূর্যের মোটামুটি সমদূরত্বে অবস্থান করে, যার ফলে এখানে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে তাপ সমানভাবে মানে সমদূরত্বেও থাকে, সমানভাবে পৌঁছে, যার ফলে এখানে দিন রাত্রি খুব বেশি হেরফের হয় না, মানে দিন রাত্রি সমান থাকে। এখানে 21শে মার্চে উত্তর গোলার্ধে বসন্তের শেষ দিন, দক্ষিণ গোলার্ধে শরতের শেষ দিন। এরপরে 21শে মার্চের পর এভাবে প্রদক্ষিণ সূর্যের চারদিকে প্রায় 45 দিন পর্যন্ত, মানে 1.5 মাস পর্যন্ত এরকম থাকতে থাকতে ঠিক 21শে জুন এসে উত্তর গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ গোলার্ধ পৃথিবী থেকে একটু দূরে চলে যায়, যার ফলে উত্তর গোলার্ধে ছিল বসন্তকাল হয়ে যাবে। যেহেতু উত্তর গোলার্ধে বেশি ঝুঁকি আছে সেহেতু গ্রীষ্মকাল, আর দক্ষিণ গোলার্ধে ছিল শরৎকাল হয়ে যাবে। অর্থাৎ 21শে জুনে পৃথিবী উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে, উত্তরায়ণ ঘটে। সূর্য উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, আগে সমানভাবে দিত এবং 1.5 মাস প্রায় 45 দিন পর্যন্ত এভাবেই থাকত, এবং এই 45 দিন পর থেকে এখানে গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে। এখানে মানে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এখান থেকেই আস্তে আস্তে শুরু হয়ে যায় এখানে, এবং 21শে জুন এসে সেই উত্তর গোলার্ধটাতে মানে উত্তর গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দেয়, যার ফলে সেখানে গ্রীষ্মকাল বিরাজ করে, দিন সর্বোচ্চ দিন বড় হয়ে যায়, এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ, এবং এখানে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় এবং দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে ছোট হয়। এবং এভাবে ঘুরতে ঘুরতে 21শে জুনের পর পৃথিবী আবার যখন তার কক্ষপথে এইখানে 45 দিন পর্যন্ত এখানে গ্রীষ্মকাল গরম বিরাজ করে, কিন্তু এটা উত্তরায়ণ ঘটে, এবং এরপরে এইখান থেকে 45 দিন এবং এই 45 দিন, এই 3 মাস 45 এই 3 মাস মিলে এখানে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। এরপরে পৃথিবী 21শে জুনের পর থেকে আবার পৃথিবী যখন আস্তে আস্তে সূর্যের চারদিকে ঘুরতে থাকে, কক্ষপথে হাঁটতে থাকে, তখন 23শে সেপ্টেম্বর এসে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে সূর্য থেকে সমদূরত্বে অবস্থান করে, যার কারণে দেখা যায় যে ওই উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ছিল, এখানে উত্তর গোলার্ধে হয়ে যায় শরৎকাল, আর দক্ষিণ গোলার্ধে হয়ে যায় বসন্তকাল। অর্থাৎ উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধ পৃথিবী সূর্য থেকে সমদূরত্বে অবস্থান করার কারণে সূর্যের তাপ সমভাবে পৌঁছার ফলে এখানে আবার এসে দিন রাত্রি সমান হয়ে যায়, অর্থাৎ উত্তর গোলার্ধের দিন এবং দক্ষিণ গোলার্ধের দিন রাত মোটামুটি সমান থাকে। এরপরে এভাবেই পৃথিবী প্রায় 45 দিন থাকে। 45 দিন পর এই কাল শরৎকাল এখানে 45 দিন পর্যন্ত এখানে থাকবে। তারপরে এসে পৃথিবী আস্তে আস্তে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে সরতে থাকে। 21 সেপ্টেম্বরের পর থেকে পৃথিবীর উত্তর গোলার্ধ আবার সূর্য থেকে দূরে সরতে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের খুব কাছাকাছি চলে আসে, এবং 22শে ডিসেম্বর এসে দেখা যায় যে উত্তর গোলার্ধ সূর্য থেকে বেশ দূরে মানে চলে যায়, দক্ষিণ গোলার্ধ খুব সূর্যের কাছে চলে আসে, ফলে উত্তর গোলার্ধে ছিল শরৎকাল হয়ে যাবে শীতকাল। যেহেতু দূরে চলে গেছে, সূর্যের তাপ কম পৌঁছেছে, সেই জন্য সেখানে শীতকাল হয়ে গেল। আর দক্ষিণ গোলার্ধে ছিল দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল ছিল, চলে আসে গ্রীষ্মকাল, এবং এখানে দক্ষিণ গোলার্ধের দিন বড় হয়ে যায়, সূর্যের তাপ যেহেতু বেশি পৌঁছায় সেহেতু দক্ষিণ গোলার্ধের দিন দীর্ঘ হয় এবং এখানে গ্রীষ্মকাল বিরাজ করে, এবং 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে, এবং উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন থাকে তখন। এই 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে সূর্যের মানে পৃথিবী তখন দক্ষিণ গোলার্ধে যেহেতু লম্বভাবে কিরণ দেয়,
দক্ষিণ গোলার্ধের দিন সর্বোচ্চ সবচেয়ে বড় থাকে সেটি, উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট থাকে। এরপরে পৃথিবী তার আক্রমণ গতিতে আবার চলতে চলতে তার এভাবে থাকে 45 দিন, তারপরে এইভাবেই চলতে চলতে 22 ডিসেম্বরের পর আস্তে আস্তে এখানে গ্রীষ্মকাল থেকে আস্তে আস্তে শরৎকালে চলে আসে দক্ষিণ গোলার্ধ, আর উত্তর গোলার্ধে শীতকাল ছিল চলে আসে বসন্তকালে। মূলত আমি চেয়েছি শিক্ষার্থীরা এখানে এই চিত্রের মাধ্যমে তোমাদেরকে বিষয়টাকে খুব সহজভাবে উপস্থাপন করা হবে। বিষয়টা অনেকে আমরা আসলে ভাবি যে অনেক কঠিন, আসলে বিষয়টা কঠিন না। আমরা যদি একটু চিত্রটার দিকেই লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে কেন ঋতু পরিবর্তন হচ্ছে আর কেন এবার দিন রাত্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের এই বিষয়ের মাধ্যমে যে বিষয়গুলো আসলে তোমাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করতে চেয়েছি সেগুলো হচ্ছে যে কেন আসলে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়, এর কি কারণ, এবং এর কারণে এই ঋতু পরিবর্তনের যে প্রক্রিয়া এর ফলে আসলে আমাদের কি লাভ হচ্ছে, মানে আমরা মানুষ, উদ্ভিদ, এদের আসলে ঋতু পরিবর্তন মানুষের ঋতুর সাথে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আমাদের যে কৃষিকাজ, আমাদের জীবনযাপন, এগুলো অনেক কিছু নিয়ন্ত্রণ করে ঋতু পরিবর্তন। তো এই বিষয়টা সম্পর্কে এই জন্যই আমাদেরকে ভালো জ্ঞান মানে ধারণা থাকলে আমাদের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার পাঠটা বুঝতে পেরেছো, এবং এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে আশা করি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো ধন্যবাদ।